সায়েন্স ল্যাবে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশ সহ কয়েকজন আহত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেন শেখ হাসিনা। আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক, কি আলোচনা হলো? নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে ইসি। এবং সর্বশেষে জানাবো, জুলাই সনদ ও সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বললেন চরমোনাই পীর। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদ সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বললেন চরমোনাই পীর। জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটি ভাইরাল অডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যদিও বর্তমানে তিনি কোনো পদে নেই, তবুও তিনি নিজেকে এখনো জনগণের প্রধানমন্ত্রী মনে করেন বলে অডিও বার্তায় জানান। ভাইরাল অডিওতে যা আছে, অডিও বার্তায় শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, জনগণ নির্বাচন চাই, হ্যাঁ নির্বাচন দিতে হবে, এটা বা একটা তত্ত্বাবধায়ক সরকার আলাদাভাবে তৈরি করে তার অধীনে নির্বাচন দিতে হবে। তিনি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা দখলকারী ও ডাকাত আখ্যা দিয়ে তার অধীনে নির্বাচন না দেওয়ার কথা উল্লেখ করেন। জনগণের প্রতি বার্তা। অডিও বার্তায় শেখ হাসিনা দেশের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং দেশের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। তিনি দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিদের তাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বার্তাটির শেষে তিনি বলেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর দেশের মানুষের পাশে দাঁড়ান। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার 21 আগস্ট দুপুরে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শুরু হয়। বৈঠকে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত আছেন বলে জানা গেছে। রোডম্যাপ চূড়ান্তের পরেই সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা বৈঠকে বসবেন। কবে এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে সেটিও জানাবে ইসি। ইসির সূত্রগুলো জানিয়েছে, এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে পরিকল্পনা করেছে সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ দেশের একটি গণমাধ্যমে বলেন, কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে রবিবার, সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভোটের প্রায় 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে আগেই এক বক্তব্যে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। গত 5 আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দেন। চলতি বছরের শুরুতে যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে সে অনুযায়ী 12,37,00,000 ভোটার আগামী নির্বাচনে ভোট দেবেন। এবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী ভোটাররা। সায়েন্স ল্যাবে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশ সহ কয়েকজন আহত। রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ সহ দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় সিটি কলেজের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা 2:45টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সিটি কলেজের সামনে পুলিশ অবস্থান নিয়েছে, সেখানে শিক্ষার্থীরা অবস্থান করেছেন আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে রয়েছেন। বেলা 11:30টার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইট পাটকেল ছোড়েন। লাঠি নিয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এক পর্যায়ে সংঘর্ষ হয়। পুলিশ বলছে, এ সময় দুই পক্ষ পুলিশের উপরেও হামলা চালায়। এতে 4 জন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত 6 জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশকেও লাঠিপেটা করতে দেখা গেছে। বেলা 2টার দিকে দুই পক্ষ রাস্তার এক পাশে অবস্থান নিয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক বেলা 2টার দিকে বলেন, সংঘর্ষের কারণে ঘণ্টাখানেক যানবাহন বন্ধ ছিল।
তবে পরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গত রোববার একটি কোচিং সেন্টারে দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে আজকে সংঘর্ষ হয়েছে বলে জানান ডিএমপির ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান। তবে উপকমিশনার জিসানুল হক বলেন, ফুটবল খেলার মাঠে কথা কাটাকাটির জের ধরে এই সংঘর্ষ হয়েছে। আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক, কি আলোচনা হলো? যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদি আমিন। আইআরআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমার নেতৃত্বে প্রতিনিধি ছিলেন উপপরিচালক ম্যাথিউ কার্টার ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ। ডক্টর মঈন খান জানান, গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপির আগামী ভাবনা কি তা প্রতিনিধি দলের কাছে তুলে ধরেছেন। আইআরআই ইতিমধ্যে জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। গত 19 আগস্ট এই প্রতিনিধি দলটি জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পিআর পদ্ধতিতে নির্বাচন ভয়ঙ্কর বললেন বদিউল আলম মজুমদার। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক পদ্ধতিতে নির্বাচন ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, পিআর পদ্ধতি হলো একটি নিয়ন্ত্রণহীন ব্যবস্থা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। সকালে একজন প্রধানমন্ত্রী, বিকালে আরেকজন প্রধানমন্ত্রী। বদিউল আলম মজুমদার বলেন, আপনাদের যারা অনেক বয়সে আছেন তাদের কারো কারো মনে আছে পাকিস্তান আমলে এটা হতো। তো এই পদ্ধতি একটি অস্থিতিশীল সরকার তৈরি করে। আর শুধু তাই নয়, পিআর পদ্ধতিতে নির্বাচন করে অনেক বেশি সমস্যার মধ্যে আছেন। তিনি বলেন, নেপালে পিআর পদ্ধতি ভালোভাবে কাজ করছে না। আরেকটা হলো সবচেয়ে ভয়ানক, যদিও এই দেশের নাম দিলে পুরো বক পরিষ্কার করতে হয়, সেটা হলো ইসরায়েল। ইসরায়েলের যে গাজা যুদ্ধ অব্যাহত আছে, নৃশংস হত্যাকাণ্ড চলছে, এটা পিআর পদ্ধতির কারণে। কারণ নেতানিয়াহু ছোট ছোট ধর্মীয় দলের কাছে জিম্মি হয়ে গেছে। তারা এখন নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে দিচ্ছে না। মানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বড় দলগুলো ছোট দলের কাছে জিম্মি হয়ে যেতে হয়। খাগড়াছড়িতে মা মেয়েকে গলা কেটে হত্যা। খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতের কোনো এক সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল 10টার পর বিষয়টি জানাজানি হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন আমেনা বেগম ও তার মেয়ে রাহেনা বেগম। প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতো সকালে গরু, হাঁস, মুরগি বাইরে না আসে সকাল 9:30টার দিকে ঘরে ঢুকে তাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আমেনা বেগমের 2 মেয়ে ও 5 ছেলে রয়েছে। জমি জমা লিখে